হ্যালো স্টুডেন্টস, আজকে সোশিওলজির উদ্ভব সম্পর্কে আলোচনা করব। তো প্রশ্নটা এটা তোমাদের 5 মার্কসের মতো দেব। তো প্রশ্ন হচ্ছে যে সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করব। আনসার হিসেবে বলি যে সমাজতত্ত্বের ইতিহাস যেমন অতি দীর্ঘ তেমনি কিন্তু প্রসারিত। সমাজতত্ত্ব সমাজেরই বিজ্ঞান হিসেবে পরিচিত। সামাজিক বিজ্ঞানগুলোর মধ্যে সমাজতত্ত্ব যেমনই নবীনতম তেমনই প্রাচীনতম। সমাজতত্ত্বকে এক অর্থে নবীনতম সামাজিক বিজ্ঞান বলা হয়। এর কারণ হিসাবে বলি যে এটা স্বতন্ত্র জ্ঞানবিদ্যা হিসেবে সমাজতত্ত্ব স্বীকৃতি পেয়েছে সাম্প্রতিককালে। তাই ধ্যান ধারণাগত বিচারে এবং পদ্ধতির প্রকরণগত বিচারে সমাজতত্ত্বের এলাকা এবং গতিপথ এখন একেবারে পৃথক। এছাড়াও বলতে পারি যে সামাজিক বিজ্ঞানগুলির মধ্যে সমাজতত্ত্ব হলো অন্যতম প্রাচীন। সভ্য সমাজ জীবনের সূত্রপাত থেকেই মানুষ সমাজ নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। সমাজতত্ত্বের মুখ্য বিষয়বস্তু হলো মানব সমাজ ও বহুবিধ সামাজিক সম্পর্কের আলোচনা। বহু প্রাচীন গ্রিক পণ্ডিত এই বিষয়ে মত প্রকাশ করেছিলেন। অ্যারিস্টটলের পলিটিক্স এবং প্লেটো রিপাবলিক এ দুটো বিখ্যাত গ্রন্থে সামাজিক সমস্যা ও প্রশ্নের অবতারণা করা হচ্ছিল। আর অন্যদিকে ভারতবর্ষের প্রেক্ষাপটে কৌটিল্যের অর্থশাস্ত্রকে ভারতীয় সামাজিক সমস্যা নিয়ে বিশদভাবে সেক্ষেত্রে আলোচনা করা হয়েছে। তাই স্বাধীন ও স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি। সমাজতত্ত্ব উদ্ভবের পশ্চাতে বেশ কিছু ঘটনা ছিল। এই সমস্ত যেসব ঘটনা ছিল তার মধ্যেই বিশেষভাবে উল্লেখ করতে পারি শিল্প বিপ্লব বা শিল্পায়ন। এছাড়াও বলতে পারি ফরাসি বিপ্লব, ঔপনিবেশিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বিশেষভাবে বৈচিত্র্যপূর্ণ সমাজ সাংস্কৃতিক প্রেরণা, প্রকৃতি বিজ্ঞানের বিকাশজনিত প্রেরণা ইত্যাদি ইত্যাদি। তাই রবার্টসন সোশিওলজি শীর্ষক গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। আর সমাজবিজ্ঞানী রবার্টসন এই অভিমত অনুযায়ী এই 4টে বিষয়েরই পৃথক একটা সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্বে প্রতিষ্ঠিত হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। তাই আজকের আলোচনা প্রসঙ্গে বলি সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। এটা একটু তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে। তাই এটা সোশিওলজির 3rd সেমিস্টারের ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। সমাজতত্ত্বের উদ্ভব